হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেলে ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম। এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের যে কোশ্চেন, সেই ম্যাথের কোশ্চেন একের পর এক পেজ সলভ করছিলাম। এর আগে আমরা 191 পাতার যে ম্যাথের কোশ্চেন ছিল সেই কোশ্চেনটা সলভ করেছি। 1, 2, 3 এবং 4-এর দাগ মিলে যে 1 নম্বর এবং 2 নম্বরের যে টোটাল 36 নম্বর থাকছে, সেই 36 নম্বর প্রত্যেকটা পেজের এখন আমরা সলভ করছি। তো আজকে আমরা 212 পাতায় ম্যাথের যে কোশ্চেনটা আছে এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য 212 পাতায় যে ম্যাথের পেজটা আছে সেই ম্যাথের পেজের কোশ্চেনটা সলভ করব। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সালের সম্পূর্ণ 2017 সাল থেকে প্রত্যেকটা ম্যাথের সালের কোশ্চেন প্লেলিস্টে সলিউশন পেয়ে যাবে। রায় মার্টিন প্রশ্নবিত্ত সম্পূর্ণরূপে সলভ করা আছে, তোমাদের ম্যাথ বইটা সম্পূর্ণরূপে সলভ করা আছে। এছাড়া অন্যান্য ক্লাস 9, ক্লাস 11, 12-এরও ম্যাথের তোমাদের বইয়ের সম্পূর্ণ সলিউশন চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, শুরু করছি আজকের ক্লাস। দেখো 212 পাতায় ম্যাথের কোশ্চেনটা সলভ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ক্লাসের ভিডিওটি অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো আমরা পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। শুরু করছি তাহলে আজকের ক্লাস। দেখো আজকের ক্লাস একের দাগের একের যে কোশ্চেনটা সেটা কি বলছে। এবিটিএ টেস্ট পেপার সলভ করছি মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য। একের দাগের একের কোশ্চেন বলে দিয়েছে এখানে যে 5 বছরের মোট সুদ আসলে 1/5 অংশ হলে সুদের হার। আচ্ছা, আমরা মনে করছি আসল পি টাকা। পি টাকা যদি হয়, পি টাকার 1/5 অংশ p/5 টাকা, p × 1/5, তাহলে p/5 টাকা। তাহলে p/5 এটা হচ্ছে সুদ হয়ে গেল। এবার আমরা এটা সুদ পেয়ে যাচ্ছি, এবার সুদের সূত্র ফেলে সুদটা নির্ণয় করি। দুটো সুদ একই হবে। এইটা হয়ে যাচ্ছে PRT/100, p × r × t, 5 বছর t এর মান বাই 100। এই p কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 5r/100 = 1/5। তাহলে 5 × 5 = 25r = কোণাকুণি গুণ করলে 100। তাহলে r = 100/25, কেটে দিলে 4, r = 4। তাহলে সুদের হার আসছে 4%। সুদের হার আসছে 4%। কোন অপশনে আছে দেখো? 4% অপশনে আছে অপশন এ, ঠিক আছে। তাহলে একেরটা লিখবে অপশন এ 4%, দুইয়েরটা। দুইয়ের অঙ্ক কি বলেছে দেখো? দুইয়ের অঙ্ক বলে দিয়েছে √5 + √4 = x হলে √5 - √4 এর মান। √5 + √4 = x। তাহলে x √5 + √4। তাহলে √5 - √4 এর মান চেয়েছে। এটাকে আমরা কি করছি, এই যে √5 - √4 এখানে √5 - √4 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই তো। নিচে কিছু নেই মানে 1 আছে। আমরা ওপর নিচ √5 - √4 দিয়ে গুণ করছি। √5 - √4, 1 × √5 √5 মাইনাস নয় প্লাস দিয়ে গুণ করছি। তাহলে এইখানে দেখো 1 × এইটা, তার মানে √5 + √4ই হয়ে যাচ্ছে। এইটাকে √5টাকে a ভাবো, √4টাকে b ভাবো। তাহলে a - b × a + b, কিসের সূত্র? a² - b²। এইটা হয়ে যাচ্ছে √5 তার স্কয়ার মাইনাস এইটা √4 তার স্কয়ার। এইটা হয়ে যাচ্ছে 5 - 4/√5 + √4। এইটা হয়ে যাচ্ছে 1/√5 + √4। তাহলে এই যে √5 + √4 এর মান কত? x। তাহলে হয়ে যাচ্ছে 1/x। 1/x অপশনে আছে কি দেখো? 1/x এখানে অপশনে আছে কি দেখো? 1/x আছে সি অপশনে। তাহলে অপশন সি 1/x সঠিক উত্তর, ঠিক আছে। 1/x। এবার দেখো তিনেরটা কি বলছে। তিনের অঙ্ক বলে দিয়েছে, তিনের অঙ্ক বলা আছে ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। চিত্রটা আমরা অঙ্কন করব। এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত। ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস আর সি বৃত্তের উপর যে কোনো বিন্দু। ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস সি বৃত্তের উপর যে কোনো বিন্দু হলে এই যে এসিবিটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। সি কোণটা 90 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি। আর কি বলে দিয়েছে? সি কোণ 90 ডিগ্রি। আর বলা আছে যে আচ্ছা, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস আর সি কোণ, সি বৃত্তের উপর যে কোনো বিন্দু ও এ সি 45 ডিগ্রি। ও এ সি তার মানে এই কোণটা 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি চেয়েছে দেখো? তাহলে ও এ সি 45 ডিগ্রি হলে ও সি বি এর মান চেয়েছে। ও সি বি, আচ্ছা, ও সি, ও সি বি, ও সি বি এই কোণটার মান চেয়েছে। খুবই সহজ। দেখো
এই যে এইটা ও, এও সি ত্রিভুজে দেখো এইটা এও সি ত্রিভুজে ও এর সমান ও সি, ও এ সি ত্রিভুজ এদিকে ত্রিভুজটায় ও এর সমান এসি, মানে এইটা আর এইটা সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। এর বিপরীত কোণ এইটা 45, তাহলে এর বিপরীত কোণ এইটাও 45 হবে। তাহলে সম্পূর্ণটা 90, তার এইখানটা এই তার মধ্যে এই দিকটা হচ্ছে 45, তাহলে বাকিটা 90 মাইনাস 45 45 হয়ে যাবে। তাহলে ও সি বি কোণের মান 90 মাইনাস 45 ডিগ্রি হচ্ছে। ও সি বি কোণের মান 90 মাইনাস 45 ডিগ্রি হচ্ছে। 45 ডিগ্রি এখানে অপশানে আছে কি দেখো, ও সি বি এর মান 45, অপশন বি তে আছে 45, তাহলে অপশন বি 45 ডিগ্রি সঠিক উত্তর। চারেরটা দেখো, চারের বলছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে থিটার মান কত। একদমই সহজ অঙ্ক দেয়া আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, সাইন কতর মান হাফ, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 30, তাহলে সাইন সাইন উঠে গেলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে থিটার মান চেয়েছে, থিটার মান 30 ডিগ্রি, এখানে থিটার মান কত 30 ডিগ্রি, থিটার মান 30 কোন অপশনে আছে, অপশন এ তে আছে, অপশন এ 30 ডিগ্রি, তাহলে চারেরটা হবে অপশন এ 30 ডিগ্রি। পাঁচেরটা দেখো, এটা হয়ে গেল। আচ্ছা, পাঁচের বলেছে, পাঁচের অঙ্ক বলেছে একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি 36 সেমি, ঘনকটির আয়তন। একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি 36 সেমি, ঘনকের কটা ধার থাকে, 12টা ধার থাকে, তাহলে ধারগুলির সমষ্টি 36 হলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য মানে 12 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য, তাহলে এত সেমি ইজ ইকুয়াল টু 3 সেমি হয়ে যাচ্ছে, প্রত্যেক ধারের দৈর্ঘ্য 3 সেমি। আর ঘনকের আয়তন কি, বাহু কিউব, যদি 3 সেমি হয় তাহলে 3 এর কিউব, 3 3 9, 3 9 27, তাহলে 27 ঘন সেমি ওই ঘনকটার আয়তন হচ্ছে, 27 ঘন সেমি। ঠিক আছে, মুখোমুখি হয়ে গেল। দেখো অপশনে আছে কি দেখো, 27 ঘন সেমি, 27 ঘন সেমি অপশন এ তে আছে, অপশন এ 27 ঘন সেমি, অপশন এ আসছে 27 ঘন সেমি, এটা অপশন এ, হ্যাঁ 27 ঘন সেমি সঠিক উত্তর। ঠিক আছে, এর আগেরটা কি চেয়েছিল, এর আগের অঙ্ক চেয়েছিল সাইন থিটা, এর আগের অঙ্ক চেয়েছিল সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, সেখানে থিটার মান, হ্যাঁ সাইন 30 মান হাফ। ঠিক আছে, কিন্তু এখানে তোমাদের বইয়ে যেটা উত্তর দেওয়া আছে যে সাইন 30 মান হাফ হয়, চারের অঙ্ক উত্তর দেওয়া আছে অপশন ডি। ঠিক আছে, কিন্তু অপশন ডি তে কত আছে, অপশন ডি আছে 15 ডিগ্রি, 15 ডিগ্রিটা হবে না, এটা ভুল উত্তর দেওয়া আছে। ঠিক আছে, এটা ভুল উত্তর দেওয়া আছে, 15 ডিগ্রি মোটেও নয়, কারণ সাইন 15 মান এটা নয়, সাইন 30 মান হাফ হয়, তাহলে থিটার মান 30 ডিগ্রি হবে, এই অঙ্কটা ভুল উত্তর আছে। ঠিক আছে, নেক্সট দেখো ছয়েরটা কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনে শ্রেণীগুলি 1 থেকে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30 এইভাবে আছে, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 33 থেকে 40 এইভাবে আছে। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই, যে আগের মান আর পরের মান ঠিকঠাক করার জন্য, এখানে কি বলেছে, প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য, এটা যে ক্যালকুলেশন করার জন্য যেভাবে আমরা সাজিয়ে নিই সেটা হচ্ছে এইভাবে, এটাকে পার্থক্য কত আছে, এটা কি হচ্ছে 11 আর 10 এর পার্থক্য 1 আছে, তাহলে 0.5 এগোবো পিছবো, আগের মানটা 0.5 পিছিয়ে গেলে এটা হয়ে যাবে 0.5, পরের মানটা 0.5 এগিয়ে গেলে 10.5, তাহলে এটা পিছিয়ে গেলে 10.5 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 20.5, তাহলে দেখো এই মানটার সঙ্গে এই মানটা ম্যাচ করে যাচ্ছে, এইটা 21টা পেছলে 20.5 আর এইটা পেছলে 30.5, এইভাবে ম্যাচটা করে নিতে হবে, এর সঙ্গে এটা ম্যাচ করে যাচ্ছে। আবার 31টা পিছিয়ে গেলে 30.5 আর এটা 40.5, এইটার সঙ্গে এটা ম্যাচ করছে, এইভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে এখন শ্রেণী দৈর্ঘ্য কত দেখো, এখানে পার্থক্য কত, 10.5 মাইনাস 0.5 10 হয়ে যাচ্ছে, তাহলে অপশন ডি তে আছে 10, অপশন ডি 10, অপশন ডি 10। ঠিক আছে, দেখো এর সাথে সাথেই 1 এর দাগের গুলো কমপ্লিট হলো, এবার আমরা 2 এর দাগে যাব, 2 এর দাগে যাচ্ছি। দেখো দুইয়ের দাগে এবার কি আছে, শূন্যস্থান পূরণ, তাই তো, শূন্যস্থান পূরণ। আনিসুর
500 টাকা 9 মাসের জন্য এবং ডেবিট 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসা নিয়োজিত করলে তাদের লাভ্যাংশের অনুপাত, তাদের লাভ্যাংশের অনুপাতটা হবে মূলধনের অনুপাতেই। আমরা 1 মাসের হিসেবে মূলধনের অনুপাতটা বের করে নিই। আনিসুর 500 টাকা 9 মাসের জন্য, ডেবিট 600 টাকা 5 মাসের জন্য। 500 টাকা 9 মাসের জন্য হলে 1 মাস হিসেবে মূলধন হচ্ছে 500 × 9, আর ডেবিটের 900 টাকা, ডেবিটের 600 টাকা 5 মাসের জন্য, 600 × 5, 500 × 9 আর এর 600 × 5। তাহলে এর অনুপাতটা হয়ে যাচ্ছে, দুটো করে শূন্য যদি তুলে দিই, 5 9 45 = 5 6 30, 15 দিয়ে ভাগ করলে 3:2। তাহলে এইটা মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাতেই লাভ্যাংশ বণ্টিত হবে। তাহলে লাভ্যাংশ হয়ে যাবে, লাভের অনুপাত হয়ে যাবে 3:2। ঠিক আছে, লাভের অনুপাত 3:2। এটা হয়ে যাচ্ছে শূন্যস্থানে দেবে 3:2। 2-এরটা দেখো, 2-এরটা বলে দিয়েছে ax² + 2bx - c = 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² ড্যাশ দেয়া আছে, a ≠ 0 দেয়া আছে। তাহলে সমীকরণটা ax² + 2bx - c, ax² + 2bx - c = 0। তাহলে বীজদ্বয় বাস্তবে সমান, যেহেতু নিরূপকের মান 0 হয়, এখানে নিরূপক b² - 4ac, এখানে 2bটা b। ঠিক আছে, b² - 4 × a × - c = 0। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাই নিরূপকের মান 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 4b² - প্লাস 4ac = 0। 4 দিয়ে উভয় দিকে ভাগ করে দিলে b² + 4ac, b² + ac, b² + ac = 0। তাহলে b² এর মান হয়ে যাচ্ছে b² = -ac। তাহলে এই এটায় সমান চিহ্নটা দেয়া নেই, b² সমান দেয়া থাকতে হবে, b² সমান দেয়া থাকতে হবে। আর অ্যান্সারটা যেটা হবে আমাদের -ac, b² এর মান আসছে -ac। তাহলে b² = -ac। এটা 2-এরটা। নেক্সট দেখো 3-এরটায় যাব। 3-এরটা বলছে এখানে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, 180 ডিগ্রি বা 2 সমকোণও বলতে পারো, কোনো অসুবিধা নেই। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে পরস্পর সম্পূরক, আর যদি 90 ডিগ্রি হয় তাদেরকে পরস্পর পূরক। ঠিক আছে, আচ্ছা। তারপর 4-এরটা বলে দিয়েছে sin 3θ সর্বোচ্চ মান। sin থিটার যেমন সর্বোচ্চ মান, sin 2θ সর্বোচ্চ মান 1, sin 3θ সর্বোচ্চ মান 1, 4θ 5θ 6θ 7θ 100θ 500θ যতই হোক, তার সর্বোচ্চ মান 1ই হবে, 1-এর চেয়ে বেশি হয় না। আর সর্বনিম্ন মান -1। ঠিক আছে, তাহলে sin 3θ সর্বোচ্চ মান 1। আচ্ছা, তারপর কি বলে দিয়েছে, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। আচ্ছা, নিরেট গোলককে গলিয়ে যে যতটা পদার্থ, গলিত পদার্থ পাওয়া গেল, সেটা দিয়ে নিরেট চোঙ তৈরি করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আয়তন তো সমান হবে। যতটা পদার্থ দিয়ে এটা তৈরি হয়েছে, ততটা পদার্থ দিয়ে ওইটা তৈরি, দুটোর আয়তন সমান হবে। ঠিক আছে, তাহলে আয়তন সমান কি সমান? আয়তন সমান, দুটোর আয়তন সমান। তারপরেরটা আছে দেখো, একটা তথ্য দেওয়া আছে, কিছু ছাত্রের বয়স হলো 10, 11, 9, 13, 8, 14, এদের মধ্যমা চেয়েছে। 10, 11, 9, 13, 8, 14, 10, 11, 9, 13, 8, 14, ছোট থেকে বড় সাজাও, 8, 9, 10, 11, 13, 14। তাহলে বিজোড় সংখ্যক পদ থাকলে ছোট থেকে বড় সাজিয়ে নেওয়ার পর মাঝের পদটা হয়ে যায় মধ্যমা। এবার যদি জোড় সংখ্যক পদ থাকে ছোট থেকে বড় সাজিয়ে নেওয়ার পর, যে মাঝে তাহলে জোড় সংখ্যক থাকলে মাঝে দুটো পদ হয়ে যায়। ঠিক আছে, মাঝে দুটো পদ হয়ে যায়, সেই দুটো পদের সমষ্টি বাই 2 মধ্যমা। এখানে দেখো এদিকে দুটো পদ 8 9, এদিকে দুটো পদ। ঠিক আছে, তাহলে মাঝে 10 আর 11, তাহলে মধ্যমা কত? 10 + 11/2, এটা হয়ে যাবে 21/2, মানে 10.5 হয়ে যাচ্ছে মধ্যমা। 10.5, এইটা হয়ে যাবে 10.5 মধ্যমা। ঠিক আছে, মধ্যমার মান 10.5, দেখে নাও ভালো করে। আচ্ছা, দেখো 2-এর দাগের কমপ্লিট হলো। এবার আমরা 3-এর দাগে চলে যাব। শূন্যস্থান পূরণ হয়ে গেল। এবার সত্য মিথ্যা। আচ্ছা, সত্য মিথ্যা প্রথমটাই বলেছে, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর পর মূল্য হবে 81 টাকা। দেখো এটা এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। 3-এর দাগের 1-একটা, এই যে 100 টাকা মূল্য,
এটা 10% হ্রাস পেলে প্রথম বছরের পর মূল্য তার মানে 10% মানে কি 100 টাকা, আমরা 100 টাকায় মূল্যটা ধরে নিচ্ছি, তার মানে 100 টাকায় 10 টাকা হ্রাস পায়, তার মানে প্রথম বছরের পর এর মূল্য হ্রাস পেয়ে হয়ে গেল 10% হ্রাস দিলে 90 টাকা। আবারও 10% হ্রাস পরের বছরে, তাহলে 90 টাকা 10% কত? 90 টাকা 10%, 90 ইন্টু 10/100, পার্সেন্ট তুলতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। এইটা কেটে গেলে এইটা কেটে গেল, এই শূন্য কেটে গেল, 9 টাকা হচ্ছে, তাহলে 90 মাইনাস 9 81 টাকা হয়ে যাচ্ছে। 81 টাকা, 2 বছর পর 81 টাকা। ঠিক আছে, তাহলে এটাই বলা আছে যে 2 বছর পর 10% হ্রাস পেলে 2 বছর পর হয়ে যাবে 81 টাকা হ্রাস পেয়ে, এটাই আসছে, তার মানে এটা সত্য। 2 দেখো, 2 বলেছে, 2 বলে দেওয়া আছে যদি x প্রপোর্শনাল টু y হয় তাহলে xn প্রপোর্শনাল yn হবে। x প্রপোর্শনাল টু y হলে, যদি x প্রপোর্শনাল টু y হয়, মনে রাখবে উভয় দিকের পাওয়ার x স্কোয়ার প্রপোর্শনাল y স্কোয়ার হয়, x কিউব প্রপোর্শনাল y কিউব, x টু দি পাওয়ার 4 প্রপোর্শনাল y টু দি পাওয়ার 4, পাওয়ারের মানটা সমান থাকতে হবে, তাহলেই হবে। তাহলে যদি এখানে x টু দি পাওয়ার 4 প্রপোর্শনাল y কিউব বা y কিউব প্রপোর্শনাল x টু দি পাওয়ার 5 এইরকম হবে না, দুদিকের পাওয়ার সমান হলেই সবসময় তারাও প্রপোর্শনাল হবে। এখানে যেহেতু এটা দেওয়া আছে, তাহলে xn প্রপোর্শনাল yn দুটোর পাওয়ার সমান, অবশ্যই এটাও হবে, তার মানে এটাও সত্য। 3 দেখো, 3 অঙ্ক বলে দেওয়া আছে, কি বলেছে? 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। 3টি সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত অঙ্কন করা যায় না, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। কিন্তু 3টি সমরেখ বিন্দু হলে কখনো বৃত্ত হবে না, যখন সমরেখ বিন্দু 3টি হয়ে যাবে, 1 2 3, এইটা এখানে বৃত্ত হলে এইটা বাইরে পড়ে যাচ্ছে, এদিকে বৃত্ত হলে এই বিন্দুটা বাইরে পড়ে যাচ্ছে, আর এই বিন্দুর এইভাবে বৃত্ত হলে এটা মাঝে পড়ে যাচ্ছে, বৃত্তের উপর অবস্থিত হচ্ছে না, একটা বিন্দু বাইরে চলেই যাবে সমরেখ বিন্দু হলে। তাহলে এটা যেটা দেওয়া আছে ভুল দেওয়া আছে, মিথ্যা। 4 বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল a বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা 3v/a। এটা আমরা কত দেখি? 4 এরটা, আচ্ছা 4 এর দিয়েছে, তারপরে ডাইরেক্ট 6 এর আছে, 5 এরটা বাদ দিয়ে ফেলেছে না। ঠিক আছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক আর ভূমির ক্ষেত্রফল a, তাহলে আমরা উচ্চতা h ধরছি, উচ্চতা h, ব্যাসার্ধ r, আয়তন v আর ভূমির ক্ষেত্রফল a, তাহলে a ইজ ইকুয়াল টু, তাহলে v এর মান কত? v হচ্ছে, তাহলে বলেছে 3v/a, কি বলে দিয়েছে? বলে দিয়েছে 3v/a, শঙ্কুটির উচ্চতা 3v/a, তাহলে v3v/a এর মানটা দেখি, সেটাই উচ্চতা হচ্ছে কি। 3v মানে কি? 3, আর v এর মান হচ্ছে 1/3 পাই r স্কোয়ার h। ঠিক আছে, আর a এর মান হয়ে যাচ্ছে পাই r স্কোয়ার, 3 কেটে গেল, পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে h পড়ে আছে, ঠিকই বলা আছে, তাহলে এইটা h, কারণ এইটার মানটা ক্যালকুলেশন করে h আসছে। ঠিক আছে, তাহলে 3v/a = h হচ্ছে, তাহলে এটা সত্য হচ্ছে। ঠিক আছে, এখানে 5 নেই, 5টা মিস্টেক করে গেছে, কোনোভাবে দেয়নি। ঠিক আছে, ছাপার মিস্টেক হয়েছে, 5 অঙ্কটাই নেই। দেখো শূন্যস্থান পূরণে 3 পর 4, 4 পর ডাইরেক্ট 5, 6 আছে, তারপর দেখো, তাহলে 5টা বাদ দিয়ে দিচ্ছি, নেই যেহেতু, কিছু করার নেই। এবার 6 বলতে একটা তথ্য আছে, তার সংখ্যাগুলো মান 4, সত্যকে মিথ্যা দেখতে হবে। 4 6 4 5 4 7, তথ্য আছে 4 6 4 5 4 7, 4 6 4 5 4 7, 4 6 4 5 4 7, 8 5 9 5 7, 8 5 9 5 7। এবার ছোট থেকে বড় আকারে সাজাও, বলেছে সংখ্যাগুলো মান বলে দিয়েছে 4 তথ্যে, এটা সত্য কি মিথ্যা যাচাই করতে হবে। এটা দেখো, সবচেয়ে ছোট সংখ্যা 4, 1 2 3 বার আছে, 4 4 4, 5 কবার? একবার, দুবার, তিনবার, 5 5 5, 6 কবার? একবার, 7 কবার? একবার দুবার, 8 কবার? একবার, 9 কবার? একবার, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 3 4 5 6 7 8 9 10 11। দেখো ছোট থেকে বড় আকারে সাজিয়ে, এইটা 3 বার আছে, এটাও 3 বার আছে, এটা একবার, এটা দুবার, এটা, তার মানে এই তথ্যের সংখ্যাগুলোর মান দুটি, 4 এবং 5। তাহলে আমরা যেহেতু 4 সংখ্যাগুলোর মান বলে দিচ্ছি, আমরা 4টাকে সত্য হিসেবে বিবেচনা করতে পারি, তাহলে এটা 6 এরটা, এটা সত্য। ঠিক আছে,
তাহলে 5 বললেও সেটা সত্য হতো, 5 বললেও সেটা সত্য হতো, 4 এবং 5 বললেও সেটাও সত্য হতো। হ্যাঁ, কারণ 4 5 দুটোই এখানে সংখ্যাগুরু মান। এখানে এই দাগের একটা অঙ্ক দেয়নি, একটা অঙ্ক বাদ দিয়ে ফেলেছে। 1 2, তারপরে আছে 3-এর দাগ, তারপরে 4-এর দাগ, তারপরে আছে 4-এর দাগের পর 5-এর দাগে নেই, ডাইরেক্ট 6। তাহলে হয়ে গেল। এবার আমরা যাবো 4-এর দাগে, 2 নম্বর করে যেগুলো অঙ্ক আছে। 3-এর দাগের 5-এর অঙ্কটা এখানে দেয়নি। চারের দাগের 1-এর 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9। প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, তাই তো? দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করি। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি মোট লাভ x টাকা। 3 ব্যক্তির মূলধনের অনুপাত, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9। 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9। ধরি মোট লাভ, ইজ ইকুয়াল টু x টাকা। ঠিক আছে, বলেছে কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, দ্বিতীয় ব্যক্তির লাভ কত? অতএব এখান থেকে পাচ্ছি প্রথম ব্যক্তির লাভ কত। অতএব প্রথম ব্যক্তির লাভ এইটা হয়ে যাবে 4। প্রথমে 4 আছে, 9-এর সাথে 16 আর 4 20 ইন্টু এক্স, এত টাকা। তাহলে হয়ে যাচ্ছে 4x বাই 20 টাকা। তৃতীয় ব্যক্তির লাভ, কত? 9/20 ইন্টু এক্স টাকা ইজ ইকুয়াল টু 9x বাই 20 টাকা। বলছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। তাহলে শর্তানুসারে যেটা বলে দেওয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। অতএব শর্তানুসারে (9x বাই 20 মাইনাস 4x বাই 20 ইজ ইকুয়াল টু 100, বা এটা 20 লসাগু 9x মাইনাস 4x ইজ ইকুয়াল টু 100, বা এটা বিয়োগ করলে 5x হচ্ছে, কোনাকুনি গুণ করে দিচ্ছি 100 ইন্টু 20। অতএব x ইজ ইকুয়াল টু 100 ইন্টু 20 বাই 5, 5 4 20। অতএব x ইজ ইকুয়াল টু 4, 400। ঠিক আছে, অতএব মোট লাভ 400 টাকা। এখানে মোট লাভ সমান 400 টাকা, মোট লাভ 400 টাকা। অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ, দ্বিতীয় ব্যক্তির লাভ ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাবে দ্বিতীয় ব্যক্তি, এখানে মাঝের জন 7/20, তাই তো? 7/20 ইন্টু 400, এত টাকা। 20 20 400, 7 দোকানে 140, 140 টাকা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির লাভ। ঠিক আছে, 140 টাকা আসছে, দেখে নাও। তাহলে সঠিক উত্তর দ্বিতীয় ব্যক্তির লাভ 140 টাকা আসছে। প্রসেসটা দেখো। পরের অঙ্কে যাবো, দেখো পরের অঙ্ক কি বলেছে। 2-এর অঙ্ক বলেছে বার্ষিক 6.14% হার সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে তা নির্ণয় করি। আচ্ছা, বার্ষিক সুদের হার, ইজ ইকুয়াল টু 6.14%, মানে 4 6 24 আর 25/4%। বার্ষিক সুদের হার এটা। ঠিক আছে, আমরা মনে করি আসল P টাকা, ধরি আসল সমান P টাকা। অতএব সুদ আসল কত দ্বিগুণ হবে, সুদ আসল ইজ ইকুয়াল টু 2P টাকা। অতএব সুদ কত, 2P মাইনাস P টাকা সমান P টাকা, এটা সুদ। হ্যাঁ,
আচ্ছা, ধরি সময় ইজ ইকুয়াল টু টি বছর। ঠিক আছে, ধরি সময় ইজ ইকুয়াল টু টি বছর। তাহলে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে কি হারে বলেছে? বার্ষিক 6.14% সরল সুদে। তাহলে পি টাকার 25/4% সরল সুদের হারে টি বছরের সরল সুদ, কত? টি বছরের সরল সুদ পি, আর এর মান হচ্ছে 25/4, তার মানে 25টা উপরে হবে, আমরা 4টা একবারে নিচে দিয়ে দিচ্ছি, ইন্টু 100 হয় ইন্টু টি, এত টাকা। শর্তানুসারে এইটা ইজ ইকুয়াল টু এইটাই সুদ পি। অতএব শর্তানুসারে পি ইন্টু 25 ইন্টু টি বাই 4 ইন্টু 100 ইজ ইকুয়াল টু পি। এই পি কেটে গেল, 25কে কাটলে 4, অতএব টি বাই 16 ইজ ইকুয়াল টু 1। অতএব টি চলে আসছে 16 × 16। ঠিক আছে, অতএব 16 বছরে ওই টাকা দ্বিগুণ হবে। 16 বছরে ওই টাকা দ্বিগুণ হবে। ঠিক আছে, দেখুন 16 বছরে ওই টাকা দ্বিগুণ হবে। কি বলেছে এখানে? এখানে বলা আছে যে কত বছরে দ্বিগুণ হবে? 16 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, 3এরটা দেখো, 2এরটা হয়ে গেল, 16 বছরে দ্বিগুণ হচ্ছে। 3এরটা দেখো, 3এর অঙ্ক কি বলেছে? 3এর অঙ্ক বলে দেওয়া আছে যে 3-এর √3 - 2 এর অনুবন্ধী √3 - 2 এবং অনুবন্ধীকরণের যোগফল। আচ্ছা, আমরা ধরি √3 - 2, তো এটা একবারই হয়ে যাবে। তাহলে √3 - 2 একবারে লিখি, ধরি না লিখে, যে √3 - 2 এর অনুবন্ধীকরণী কত হবে? অনুবন্ধীকরণী ইজ ইকুয়াল টু -√3 - 2, রুটের আগে সাইনটা চেঞ্জ হবে। ঠিক আছে, √3 - 2 এবং অনুবন্ধীকরণের যোগফল। অতএব √3 - 2 এবং অনুবন্ধীকরণের যোগফল, ইজ ইকুয়াল টু √3 - 2 -√3 - 2 প্লাস √3 - √3 কেটে গেল -4 সঠিক উত্তর। দেখো, এটা খুব সহজে হয়ে গেল, -4। এবার দেখো 3-এর হয়ে গেল, 4-এর অঙ্কে যাব। এটা একদমই সহজ অঙ্ক ছিল। চারের বলছে 5x² - 3x + 6 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। 5x² - 3x + 6, 5x² - 3x + 6 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -b/a -3/5 ইজ ইকুয়াল টু -+ +3/5, আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 6/5। ঠিক আছে, আলফা ইন্টু বিটা 6/5। অতএব কিসের মান চেয়েছে? 1/α প্লাস 1/β, এটার মান চেয়েছে। ইজ ইকুয়াল টু লসাগু করলে আলফা বিটা লসাগু, এটা হচ্ছে বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফা যা, আলফা প্লাস বিটাও তাই। তাহলে মানগুলো বসাচ্ছি। এই মানটা বিটা প্লাস আলফার মান 3/5 আর আলফা বিটার মান 6/5 ইজ ইকুয়াল টু 3/5 ইন্টু 5/6। 5 কেটে গেল, 3 দুগুণে 6 ইজ ইকুয়াল টু চলে আসছে হাফ। ঠিক আছে, তাহলে 1/α প্লাস 1/βর মান হাফ। 1/α প্লাস 1/βর মান হাফ। অতএব 1/α
প্লাস 1/β এর মান হাফ। ঠিক আছে, দেখো 1/β প্লাস 1/α প্লাস 1/β এর মান আমাদের আসছে হাফ। নেক্সট দেখো 5 অঙ্কে যাবো এবার। 4 কমপ্লিট। 5 অঙ্ক। 5 অঙ্ক এখানে বলে দিয়েছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, যদি বৃত্তটির কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের দূরত্ব এত সেমি হয়, কিছু বলা নেই, তাহলে জ্যাটির দৈর্ঘ্য কত হবে? একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, তাহলে এটা ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি মানে এটা কেন্দ্র, ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, এটা মনে করো এটা তো মানে ব্যাসার্ধ। আমরা ধরে এখানে উত্তরে কি আছে দেখি, এটা হচ্ছে উত্তরটা, এখানে কিছু সেমি একটা দেয়া থাকা উচিত। ঠিক আছে, এখানে এটা একটু মিস্টেক আছে, কিছু সেমি দেয়া থাকতে পারছে। উত্তর আছে 12 সেমি। 12 সেমি মানে এটা জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে, তো জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি মানে একদিকটা বের করব, সেটা 6 হবে। তার মানে এখানে ওই কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হতে হবে 8 সেমি হতে হবে। ঠিক আছে, তাই এটা ভুল দেয়া আছে, এখানে লিখে নেবে যে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেমি, এটা নিজের বুঝে উল্লেখ করে নিতে হবে। কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেমি, এটা আমরা মনে করছি এ বি জ্যা ও কেন্দ্র। ঠিক আছে, কি জ্যা বলে দিয়েছে এখানে, এটা অঙ্কটা ঠিক করে নেবে যে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেমি। ঠিক আছে, নাম দেয়া নেই। আচ্ছা, আমরা মনে করছি জ্যাটা হচ্ছে পি কিউ জ্যা, আর এটা আর বিন্দু, এইটা ও কমা পি যোগ করতে হবে, এইটাও ব্যাসার্ধ। আচ্ছা, ধরি ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস। ঠিক আছে, আচ্ছা ও বিন্দু থেকে পি কিউ জ্যা এর দূরত্ব ও আর সমান 8 সেমি, এটা মনে করে বলা আছে। এখানে দূরত্ব বলতে লম্ব দূরত্বই বোঝাবে। ঠিক আছে, অতএব ও আর পারপেন্ডিকুলার টু পি আর, এইটা হয়ে গেলে পি আর সমান আর কিউ, এটা দুটো সমান পাটে ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা বৃত্তের ব্যাস এ বি সমান 20 সেমি, অতএব ব্যাসার্ধ কমা দিয়ে ও এ সমান ও বি সমান ও পি ইজ ইকুয়াল টু 10 সেমি হবে, 20/2 10 সেমি। ঠিক আছে, অতএব ত্রিভুজ পি ও আর সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই এখানে ও আর স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ও পি স্কোয়ার। ও আর এটা 8 প্লাস পি আর এর মানটা বের করতে হবে। ওপি ব্যাসার্ধ হয়েছে এখানে 10 স্কোয়ার, অতএব এটা 64 প্লাস পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, অতএব পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 64, অতএব পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা আসছে 36, অতএব পি আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব পি আর ইজ ইকুয়াল টু 6 পজিটিভটা হবে। ঠিক আছে, পি আর ইজ ইকুয়াল টু 6 এসে গেল, পি আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, তারপর 6টা গ্রাহ্য হবে। ঠিক আছে, অতএব পি আর ইজ ইকুয়াল টু আর কিউ ইজ ইকুয়াল টু 6 সেমি, অতএব পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য সমান 6 সেমি প্লাস 6 সেমি, কারণ পি কিউ ইজ ইকুয়াল টু পি আর প্লাস আর কিউ, দুদিকটা যোগ হচ্ছে, 6 সেমি প্লাস 6 সেমি করে দুটোই হয়ে যাচ্ছে 12 সেমি। ঠিক আছে, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য এসে গেল 12 সেমি। দেখে নাও প্রসেসটা, প্রত্যেক অঙ্ক খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে, অঙ্কগুলো বুঝে নিয়ে কনসেপ্ট ক্লিয়ার রাখলেই হবে। যদি অঙ্কগুলো একটু চেঞ্জও করে দেয়, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে করে ফেলতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা 6 অঙ্কে যাচ্ছি। 6 অঙ্ক কি বলেছে, ও কেন্দ্রবৃত্তে পি কিউ ও পি আর দুটো জ্যা, কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় ও কেন্দ্রবৃত্তে কি বলেছে, ও কেন্দ্রবৃত্তে পি কিউ ও পি আর দুটি জ্যা কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় এস বিন্দুতে ছেদ করে।
দুটি যে, এটা মনে করো পি কিউ, এটা মনে করো পি আর, এটা কিউ বিন্দু আর বিন্দু। আচ্ছা, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এইখানে, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এখানে, ঠিক আছে, ও কেন্দ্রবৃত্ত, এটা ও কেন্দ্র, পি কিউ আর পি আর এস বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে এইটা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক লম্ব হয়, তাহলে এখানে বলেছে কিউ এস আর 70 ডিগ্রি, কিউ এস আর 70, এই সম্পূর্ণ কোণটা 70, ঠিক আছে, সম্পূর্ণ কোণটা 70 ডিগ্রি। তাহলে বলছে যে কিউ এস আর 70 হলে তাহলে কিউ পি আর এর মান কত, কিউ পি আর এই কোণটার মান চেয়েছে, এটা 70 বলা আছে। আচ্ছা দেখো এটা যোগ করছি, এটা হচ্ছে একটা কোণ হচ্ছে এখানে এটা, ঠিক আছে। এবার দেখো এটা একটা চতুর্ভুজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা চতুর্ভুজ হয়ে গেলে এখানে কি পাচ্ছি, এটা এটা তো কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে, কিসের মান চেয়েছে, এই কোণটার মান চেয়েছে কিউ পি আর। আচ্ছা দেখো, ও কেন্দ্রবৃত্তে, ও কেন্দ্রবৃত্তে পি কিউ ও পি আর দুটি জ্যা, ও কেন্দ্রবৃত্তে পি কিউ আর পি আর দুটি জ্যা, ঠিক আছে। আচ্ছা, কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয়, স্পর্শকদ্বয় এস বিন্দুতে ছেদ করছে, এস বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। কিউ আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় এস বিন্দুতে ছেদ করছে। এটা হচ্ছে তোমার 6 অঙ্ক, এটা 5 নয় 6 অঙ্ক। কিউ আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় এস বিন্দুতে ছেদ করছে, আমরা ও কমা এস যোগ করলাম। আচ্ছা, কোণ কিউ এস আর ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। আবার ও কিউ লম্ব কিউ এস এবং ও আর লম্ব আর এস, কারণ বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্ব হয়, তাহলে এই কোণগুলো 90 ডিগ্রি, ঠিক আছে। অতএব ও কিউ এস সমান ও আর এস ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার দেখো আমাদের এরকম একটা উপপাদ্য আছে, বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শকদ্বয় সমান হয় এবং কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। সেটা আমরা কিভাবে প্রমাণ করি, এই ত্রিভুজ দুটো সদৃশ প্রমাণ করে প্রমাণ করি। অতএব ত্রিভুজ, ত্রিভুজ কিউ ও এস সর্বসম, মানে সর্বসম প্রমাণ করে, সদৃশ নয় সর্বসম, সর্বসম ত্রিভুজ আর ও এস এরা সর্বসম। তাহলে সর্বসম যেহেতু, তাহলে এইটা 35-35 ভাগ হবে, তার মানে এইটা 35 হবে। অতএব কোণ কিউ এস ও সমান আর এস ও ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি বাই 2 ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি। তাহলে অতএব কোণ কিউ ও এস সমান আর ও এস ইজ ইকুয়াল টু, এটা তিনটে কোণের সমষ্টিতে 180 ডিগ্রি মাইনাস, এটা একদিকটা হচ্ছে 35 আর এখানটা 90, এটা হয়ে যাচ্ছে 180 মাইনাস 9 3 12 125 সমান 55 ডিগ্রি, দুটোই 55 করে। অতএব কোণ কিউ ও আর সমান কত হবে, 55 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি, 110 ডিগ্রি। এবার দেখো এই যে কিউ আর বৃত্তচাপের ওপর, এইটা কিউ আর বৃত্তচাপের উপর হয়ে যাচ্ছে কোণ কিউ ও আর কেন্দ্রস্থ কোণ এবং কোণ কিউ পি আর বৃত্তস্থ কোণ, ঠিক আছে। অতএব কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অতএব কোণ কিউ পি আর ইজ ইকুয়াল টু হাফ অফ কোণ কিউ ও আর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কোণ কিউ ও আর কত হয়েছে 110 ইজ ইকুয়াল টু 55 ডিগ্রি। অতএব কোণ কিউ পি আর এর মান হয়ে যাচ্ছে 55 ডিগ্রি। দেখো কিউ পি আর এর মান 55 ডিগ্রি, ঠিক আছে। কোণ কিসের মান চেয়েছে, এখানে মান চেয়েছে কোণ কিউ পি আর এর মান,
তাহলে কোণ কিউপিআর এর মান 55 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার দেখো 7 অঙ্কে যাব। 7 অঙ্ক কি বলেছে, এটা দেখলে প্রসেসটা। নেক্সট দেখো 7 অঙ্কটা একটু বড় ছিল। 6, 7 7 অঙ্ক বলছে। 7 অঙ্ক যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি এবং এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ এ এইভাবে নিচ্ছি আমরা, এটা এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এইভাবে গিয়ে মনে করো এইটা হচ্ছে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এ কিউ সমান 2AP হলে প্রদত্ত, এই চিত্রটা অঙ্কন করবে অবশ্যই স্কেল ও পেন্সিলের সাহায্যে। ঠিক আছে, প্রদত্ত এ কিউ ইজ ইকুয়াল টু 2AP, তাহলে এপি বাই এ কিউ কত হচ্ছে, এপি বাই এ কিউ হয়ে যাবে, এখানে 2 হলে তবে কোনাকুনি গুণ করলে সমান হচ্ছে, অতএব এপি ইজ ইকুয়াল টু এ কিউ ইজ ইকুয়াল টু 1:2। ঠিক আছে, আচ্ছা 1:2 হচ্ছে। আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি জানি, থ্যালাসের উপপাদ্য বলছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমান্তরাল সরলরেখা, যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পি কিউ এ বি ও এসি কে সমানুপাতে বিভক্ত করবে। তাহলে যদি এপি ইজ টু এ কিউ 1:2 হয়, তাহলে এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে, তাহলে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী এখানে লিখে দিলেই হবে, এটা যেহেতু নির্ণয় করেছি। অতএব থ্যালাসের উপপাদ্য অনুযায়ী তাহলে পিবি ইজ টু কিউসি, অতএব থ্যালাসের উপপাদ্য অনুযায়ী, অতএব থ্যালাসের উপপাদ্য অনুযায়ী পিবি ইজ টু কিউসি ইজ ইকুয়াল টু 1:2। ঠিক আছে, অতএব পিবি ইজ টু কিউসি এর মান, অতএব পিবি ইজ টু কিউসি এর মান ইজ ইকুয়াল টু 1:2। এটা আসছে দেখো, পিবি ইজ টু কিউসি থ্যালাসের উপপাদ্য থেকে পাচ্ছি। দেখো 7 হয়ে গেল। এবার 8 যাব। 8 অঙ্ক কি বলেছে দেখো, 67.5 ডিগ্রি এর বৃত্তীয় মান কত, 67.5 ডিগ্রির বৃত্তীয় মান চেয়েছে। 67.5 ডিগ্রির বৃত্তীয় মান নির্ণয় করব। দেখো সাড়ে 67 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা হয়ে যায় 2, 7 14 14 4 থেকে 14 12 13 135 প্লাস 1। তাহলে আমরা জানি এই অঙ্কটা ছোট অঙ্ক। দেখো আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর 135 ডিগ্রি 135 বাই 2 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাবে পাই রেডিয়ান ইন্টু 135, এটা উপরে 2টা নিচে চলে আসবে 180। আমরা যদি 45 দিয়ে কাটি, 4 45-এ 3 35, 3 45 135, 4 45-এর 90, এটা হয়ে যাচ্ছে 3 পাই রেডিয়ান বাই 8 হয়ে যাচ্ছে, 3 পাই রেডিয়ান বাই 8। ঠিক আছে, দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের 3 পাই রেডিয়ান বাই 8। তাহলে এখানে অতএব 67.12 ডিগ্রি এর বৃত্তীয় মান 3 পাই রেডিয়ান বাই 8। ঠিক আছে, দেখো এই মানটা আসছে।
এবার দেখো এটা কতটা হলো, এটা হয়ে যাচ্ছে এটা হলো 8-এরটা। এবার 9-এর অঙ্কে যাব। নয়ের অঙ্ক কি বলেছে? নয়ের অঙ্ক বলছে যদি sec 3 থিটা ইকুয়াল টু cosec 2 থিটা হয় এবং 3 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ মানে 3 থিটা 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে থিটার মান নির্ণয় করতে বলেছে। প্রদত্ত কি আছে? sec 3 থিটা, প্রদত্ত sec 3 থিটা ইজ ইকুয়াল টু cosec 2 থিটা। sec এই 3 থিটাটা 90 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে 2 থিটাও ছোট হবে। তাহলে এটাকে আমরা এই আকারে করে নিতে পারি, সেটাই বলছে। cosec 90 মাইনাস 3 থিটা ইজ ইকুয়াল টু cosec 2 থিটা। এই যে cosec 90 মাইনাস 3 থিটা sec থিটা হয়, উভয় দিক দিয়ে cosec তুলে দিলে 90 মাইনাস 3 থিটা ইজ ইকুয়াল টু 2 থিটা। অতএব মাইনাস 3 থিটা মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 90 ডিগ্রি। অতএব মাইনাস 5 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 90 ডিগ্রি। মাইনাস মাইনাস কেটে দেওয়া হলো, বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 5, বা থিটা ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি। ঠিক আছে, কি চেয়েছে এখানে দেখো, এখানে চেয়েছে থিটার মান নির্ণয় করো, থিটার মান নির্ণয় করতে বলেছে। অতএব থিটার মান 18 ডিগ্রি। অতএব থিটা এর মান 18 ডিগ্রি। থিটার মান হয়ে যাচ্ছে 18 ডিগ্রি। হলো 9-এর। এবার 10-এর অঙ্কে যাবো আমরা। দেখানো প্রসেসটা, এই ধরনের অঙ্ক আগেও আমরা অনেক করেছি। দশের অঙ্ক কি বলছে? 10-এর অঙ্ক এখানে বলে দেওয়া আছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। ঠিক আছে, অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। ধরি অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r একক। অতএব নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? আমরা এই যে গোলক, এই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। এবার যেহেতু এটা অর্ধগোলক, তার অর্ধেক করে দিলে দুটো ভাগ হয়ে গেলে এই পার্টটার জন্য হয়ে যাচ্ছে 2πr²। কিন্তু নিরেট বলে তার এই পার্টটাও আছে, এই পার্টটার ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে πr² প্লাস 2πr², 3πr² হয়ে যাচ্ছে। ঠিক আছে, নিরেট। যদি নিরেট না হতো, ফাঁপা হতো, তার মানে শুধু এই দেখুন তলটা থাকতো, উপরটা জাম থাকতো না, কভার থাকতো না। ঠিক আছে, তাহলে তখন 2πr² হয়ে যেত। যদি যেমন বাটির ওপরটা খালি, ওপর দিকটা, সেইটা 2πr²। ঠিক আছে, কিন্তু যদি পদার্থ দিয়ে সেটাও জাম থাকে পুরোপুরি, ওপর দিকটা, ওপরটারও ক্ষেত্রফল আছে, তাহলে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 3πr² ইজ ইকুয়াল টু 3πr² বর্গ একক। ঠিক আছে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr² বর্গ একক। আচ্ছা, এবার বলেছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আয়তনের সংখ্যা। অর্ধগোলকের আয়তন কত? অতএব অর্ধগোলকের আয়তন হয়ে যাবে 2/3 πr³ ঘন একক। অতএব শর্তানুসারে এটা হয়ে যাবে 2/3 πr³ ইজ ইকুয়াল টু 3πr²। ঠিক আছে, অতএব এখানে দেখো r³/r², আর গুলো বাঁদিকে নিয়ে চলে আসছে, এখানে 3π আছে, আর এদিকে হয়ে যাবে এটা 2π/3, তো তাহলে 3/2π হয়ে যাচ্ছে। 2π/3টা 3/2π হয়ে গেল। ঠিক আছে, 2πটা নিচে চলে এলো, এখানে পাই কেটে দিলাম, এইটা কেটে গিয়ে r। অতএব r ইজ ইকুয়াল টু 3×9/2 বা 4.5 লিখলেও হবে। ঠিক আছে, r ইজ ইকুয়াল টু আসছে 9/2। কত অঙ্ক এটা? এটা 10-এর অঙ্ক আমাদের হয়ে গেল। ঠিক আছে, 10-এর অঙ্ক হয়ে গেল। আচ্ছা, উত্তরটা লিখতে হবে। তাহলে r ইজ ইকুয়াল টু 4.5। অতএব অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ
অর্ধ গোলকের ভূমির ব্যাসার্ধ 4.5 একক। একটা একক থাকবে, মিটার বা সেমি কোনো কিছু থাকবে, যেহেতু এখানে কোনো কিছু নেই আমরা একক লিখে দিচ্ছি। এবার দেখো 11 অঙ্ক কি বলেছে দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 43 সেমি, ঘনকটির সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনকের কর্ণের দৈর্ঘ্য 43 সেমি। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 43 সেমি। ঘনকের কর্ণের দৈর্ঘ্য 43 সেমি, ঠিক আছে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য 43 সেমি। আচ্ছা, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 43 সেমি, অতএব ঘনকের বাহু কত? অতএব বাহু ইজ ইকুয়াল টু 43/√3 এত সেমি। ঘনকের কর্ণ জানা থাকলে, বর্গক্ষেত্রের কর্ণ জানা থাকলে তাকে √3 দিয়ে ভাগ করলে, √2 দিয়ে ভাগ করলে বাহু বেরোয়। বর্গক্ষেত্রের কর্ণ জানা থাকলে তাকে √2 দিয়ে ভাগ করলে বাহু বেরোয়। ঘনকের কর্ণ জানা থাকলে সেই ঘনকের কর্ণকে √3 দিয়ে ভাগ করলে তবে বাহু বেরোবে। তাহলে √3 দিয়ে ভাগ করতে হবে, √3 দিয়ে ভাগ করলে এইটা আসছে। অতএব ঘনকের আয়তন চেয়েছে, ঘনকের আয়তন ইজ ইকুয়াল টু বাহু কিউব 43/√3 তার হোল কিউব, এত ঘন সেমি। এটাকে সিম্পলিফাই করে যেটা আসবে সেটা, ঠিক আছে। এটাকে সিম্পলিফাই করে যে মানটা আসবে সেটাই আমরা এটাই রাখবো। দেখো, এটাকে গুণ করেও আনতে পারি, কিন্তু এটাও রাখতে পারি, ঠিক আছে। আমরা এই মানটাই রাখছি, কারণ এটাকে ক্যালকুলেশন করে অনেক বড় হবে, এটা হয়ে যাবে 43কে 3 দিয়েও কাটা যায় না, এই একটাই রেখে দিচ্ছি। এই মানটা একটু অড টাইপের আছে 43, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেশনও করে দিতে পারো যে 43 × 43 × 43, এটা চাইলে এটা 3√3 হবে হোল কিউব করলে, আর 43কে 43 3বার গুণ করে দিলে যেটা মান আসবে অত ঘন সেমি, এত ঘন সেমি। এই গুণটা করে দিলে যেটা আসবে সেটা অত ঘন সেমি। এটাও করতে পারো, বা এই এক পর্যন্ত রাখতে পারো। কর্ণ দেওয়া আছে, কর্ণ থেকে √3 দিয়ে ভাগ করে ঘনকের বাহু নির্ণয় করেছি, সেখান থেকে বাহু কিউব করে ঘনকের আয়তন। আচ্ছা, ঘনকের আয়তন চাইনি, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, তার মানে 6a²। আচ্ছা, ঘনকের আয়তন নয়, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a², 6 × 43/√3 × 43/√3 এত বর্গ সেমি হবে, ঠিক আছে। এই দুটো √3 কেটে গিয়ে 3 হয়, এটা 2 হয়ে যাচ্ছে। তাহলে 43 × 43, 3 × 3 = 9, 3 × 4 = 12 ইন্টু 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 4 = 12, 2 হাতে 1, 4 × 4 = 16, আর 1 17, 9, 4, 7 আর 8, 1, 1849কে 2 দিয়ে গুণ করলে 1849, 9 দুগুণে 18, 8 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 9 দুগুণে 18, 8 হাতে 1, 4 দুগুণে 8 আর 9, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 আর 3, এত বর্গ সেমি। এইটা আসছে 3698 বর্গ সেমি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আসছে 3698 বর্গ সেমি। কি দেয়া আছে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 43 সেমি, সেই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঘনকের কর্ণ দেওয়া থাকলে √3 দিয়ে ভাগ করে বাহু বেরিয়েছে, আর বাহু জানা থাকলে সমগ্রতলের ক্ষেত্রফল 6a², 6 × বাহু × বাহু, ঠিক আছে। দুটো √3 গুণ হয়ে 3 হয়, 6কে 3 দিয়ে কাটলে 2 হয়েছে, 43কে 43 দিয়ে গুণ করেছি, 3 × 3 = 9, 3 × 4 = 12, 4 × 3 = 12, 2 হাতে 1, 4 × 4 = 16, আর 1 17, 9, 2 আর 2 4, 7 আর 8, 1, 1849, এটাকে 2 দিয়ে গুণ করেছি, 9 দুগুণে 18, 8 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, আর 18 দুগুণে 36, 3698 বর্গ সেমি। এবার দেখো 11 অঙ্ক হয়ে গেল, 12 অঙ্কে যাব। লাস্ট অঙ্ক বলতে পারো আজকের ক্লাসের, বা এই যেটা আমরা এখনো পর্যন্ত সলভ করছি ততটা, যখন আমরা পরে আবার বড় কোশ্চেন সলভ করবো আর অঙ্ক করতে থাকবো। এখানে দেওয়া আছে uy = xi - 35/10, uy = xi - 35/10 এটা দেওয়া আছে।
ঠিক আছে, ইউআই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস 35/10, সামেশন অফ এফ আই ইউআই 30, সামেশন অফ এফ আই ইউআই ইজ ইকুয়াল টু 30, আর সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু কত আছে, সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 60, এক্স বার এর মান 60 ডিগ্রি নয়, এটা 60। অতএব এ সমান কত পেয়ে যাচ্ছি 35 আর এইচ সমান 10, এখান থেকে এইখানের মানটা হয় এ আর এইটা এইচ। আমাদের সূত্র আছে এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ, এটা সূত্র। অতএব এক্স বার ইজ ইকুয়াল টু মানগুলো যদি পুট করি 35 প্লাস এফ আই ইউআই হয়ে যাচ্ছে 30 আর এইটা আছে 60 ইন্টু এইচ এর মান 10, 30 এটা 2 হয়ে যাচ্ছে, একে কাটলে 5 আসছে, তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু 35 প্লাস 5, অতএব এক্স বার ইজ ইকুয়াল টু 35 আর 5 40, অতএব এক্স বার এর মান 40 হয়ে যাচ্ছে। এক্স বার এর মান 40, দেখে নাও এক্স বার এর মান আসছে 40, একদমই সহজভাবে নির্ণয় করলাম। বলেছে এক্স বার এর মান নির্ণয় করো, এক্স বার এর মান হয়ে গেল 40। ক্যালকুলেশনটা দেখে নাও, এটা এফ আই ইউআই 30 বলে দিয়েছে, এই সামেশন অফ এফ আই ইউআই বলা আছে 30 আর সামেশন অফ এফ আই বলা আছে 60, 30 আর 60 পুট করেছি, এটা আমাদের ফর্মুলা এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস, এখানে এ এর মান 35 আর এইচ এর মান 10, তাহলে এ প্লাস এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ, তাহলে এফ আই ইউআই 30, হ্যাঁ, সামেশন অফ এফ আই 60 ইন্টু এইচ এর মান 10, 30 দুগুণে 60, 10 কে 2 দিয়ে গেলে 5, 35 আর 5 40, তাহলে এক্স বার এর মান 40। এর সাথে সাথে আমাদের 212 পাতায় ম্যাথের যে কোশ্চেনের পেজ ছিল এবিটিএ টেস্ট পেপারে, সেটা সলিউশন হলো। ঠিক আছে, এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সমস্ত রকম সলিউশন রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সলিউশন আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। তোমাদের ম্যাথ বইয়ের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে, ক্লাস 9 এর ম্যাথ বইয়ের সম্পূর্ণ সলিউশন আছে, ক্লাস 11, 12 প্রত্যেক ক্লাসের ম্যাথের সম্পূর্ণ সলিউশন আছে। ঠিক আছে, এছাড়া 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা সব রকম ভাবে সমস্ত রকম যা যা কিছু প্রয়োজন সব সলভ করছি। 2017 থেকে প্রত্যেকটা ম্যাথের সালের কোশ্চেনের ম্যাথের সলিউশন করা আছে সম্পূর্ণটা। আচ্ছা, এরপর পর্ষদের টেস্ট পেপার বের হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আমরা পর্ষদের টেস্ট পেপারও সলভ করে দেবো। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে এবং এরপরে যে ম্যাথের কোশ্চেনের পেজটা আছে সেটা সলভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।